গঙ্গাপুর নামের একটি গ্রামে টোনা নামের একটি পাখি তার মা মিনু টুনটুনির সাথে বাস করত। তারা ছিল খুবই গরিব পাখি। তাদের একটি ছোট্ট জমি ছিল, যেই জমিতে টোনা এবার কলা চাষ করেছে। আর কলা গাছগুলোতে অনেক কলা ধরেছে। তা দেখে টোনা অনেক খুশি হয়। আহা, আমার কলা বাগানে তো অনেক কলা হয়েছে, আর কলাগুলোর সাইজ তো অনেক সুন্দর হয়েছে। যাক, এবার তাহলে আমার পরিশ্রম সার্থক হলো। আর কিছুদিন পর কলাগুলো বিক্রি করার উপযোগী হবে। যাই, মাকে গিয়ে আমি খবরটা দিয়ে আসি। এরপর টোনা খুশি মনে বাড়িতে চলে যায় আর মিনু টুনটুনিকে সব কথা খুলে বলে। বাবা টোনা, তুই সত্যি বলছিস আমাদের কলা বাগানে অনেক কলা হয়েছে? তাহলে তো ভালোই হয়েছে, এবার একটু আমাদের অভাবটা দূর হয়ে যাবে। হ্যাঁ মা, এখন তুমি শুধু আমাকে আশীর্বাদ করো যেন কলাগুলো বিক্রি করে আমি অনেক টাকা উপার্জন করতে পারি। বাবা টোনা, আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। দেখবি তুই একদিন অনেক বড় হবি, তোর আর কোনো অভাব থাকবে না। তাই যেন হয় মা, তাই যেন হয়। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। টোনার কলা বাগানের কলাগুলো পাকতে শুরু করে আর টোনা কলাগুলো পেড়ে বাজারে নিয়ে যায়। কলা নিয়ে যাও, কলা, আমার দোকানের কলা, মিষ্টি মিষ্টি কলা নিয়ে যাও, নিয়ে যাও। আরে টোনা, দেখি তোর বাগানের কলা খেতে কেমন মিষ্টি। এই নাও কবুতর দাদা, খেয়ে দেখো, আমি কোনো মিথ্যে কথা বলছি না। একবার খেলে বারবার খেতে চাইবে। আরে টোনা, তুই তো ঠিক কথাই বলেছিস। এই কলাগুলো খেতে তো সত্যি অনেক মিষ্টি। দে, আমাকে দুহালি কলা দে। মিষ্টিটিয়ে আবার কলা খেতে খুব পছন্দ করে। এরপর টোনা কবুতরকে 2 হালি কলা দিয়ে দেয়। আর এভাবেই একে একে টোনার দোকানের সব কলা বিক্রি হয়ে যায়। আর তা দেখে তোতা মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, আমি সেই কখন থেকে দোকানে বসে আছি, কিন্তু একটা পাখিও আমার কাছে এলো না আর আমার ফল নিল না। কিন্তু টোনা একটু আগে দোকানে কলা নিয়ে এলো আর একে একে সব কলা বিক্রি হয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না, টোনা ওর কলা বাগানে কি এমন দেয় যার কারণে ওর কলাগুলো এত তাড়াতাড়ি সবাই নিয়ে যায়। না, আমাকে কিছু একটা করতেই হবে। এভাবেই রাত হয়ে আসে আর তোতা টোনার কলা বাগানে যায় এবং রাতের অন্ধকারে টোনার কলা বাগানের কলাগুলোতে কীটনাশক মিশিয়ে দেয়। এদিকে রাত গড়িয়ে ভোর হয়ে আসে আর টোনা কিছুই বুঝতে পারে না। টোনা প্রতিদিনের মতো কলা বাগান থেকে কলা তুলে নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। টোনা, আমাকে 1 হালা কলা দে তো দেখি। এই নাও কালু দাদা, তোমার কলা। এভাবেই বনের পাখিরা টোনার কাছ থেকে কলা কিনে নিয়ে যায়। আর কিছুক্ষণ পর বনের পাখিরা সব কলা ফিরিয়ে দিয়ে আসে আর কলাগুলো টোনার মুখের উপরে ছুঁড়ে দেয়। এ কি তোমরা কলাগুলো আমার মুখের উপরে ছুঁড়ে মারছো কেন? শয়তান টোনা, বনের সব পাখিরা তোর কাছ থেকে কলা কিনে নেয় বলে তোর অনেক লোভ হয়েছে, তাই না? এজন্য তোর কলা তুই খা আর আমাদের সব টাকা ফিরিয়ে দে। এসব তোমরা কি বলছো? আমি কেন তোমাদের পচা কলা খাওয়াবো? আমি তো সকালবেলা বাগান থেকে টাটকা কলা তুলে নিয়ে এলাম। তোমাদের কোথাও ভুল হচ্ছে। কি, আমাদেরকে পচা কলা খাইয়ে আবার বলছিস আমাদেরই ভুল হচ্ছে? দাঁড়া, তোর বড় বড় কথা আমি বের করছি। এই বলে কবুতর টোনার সামনে একটা কলা হাতে নেয় আর টোনার সামনেই কলাটি ভেঙে ফেলে। কলাটা বাহির থেকে ভালো দেখা গেলেও ভেতর থেকে ছিল একদম কালো, কারণ কলাটা ভেতর থেকে পচে গিয়েছিল। শয়তান বদমাস টোনা, এই দেখ তোর দোকানের কলা পচে গিয়েছে। এখনো কি তুই বলবি আমাদের কোথাও ভুল হচ্ছে? কবুতর দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি না কি করে যে এমনটা হলো।
এখন তো বলবি কিচ্ছু জানিস না। সত্যি বলছি দাদা, আমি কিছুই জানি না। তোর দোকান থেকে কলা নেওয়াই আমার ভুল হয়েছে, আর কখনো তোর দোকানে কলা নিতে আসবো না। এই বলে কবুতর সেখান থেকে চলে যায়। আর টোনা কয়েকটা কলা ভেঙে দেখে সব কলা পচে গিয়েছে, আর বনের পাখিরা টোনার কাছে কলা নিতে আসে না। এসব দেখে তো তোতা মনে মনে ভীষণ খুশি হয়। যা আনন্দ হচ্ছে না, এখন তো সবাই আমার দোকানে ভিড় জমাচ্ছে, দেখে যে প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। আমার সাথে এসব কি হচ্ছে? আমি তো সময় মতো জমিতে সার দিয়েছিলাম, আমার কলা তো পচে যাওয়ার কথা না, তাহলে এমনটা হলো কি করে? বুঝতেই তো পারছি না। এ কথা ভাবতে ভাবতে টোনা রাগ করে বাড়িতে যেতে থাকে। তখন টোনা একটা কান্নার আওয়াজ শুনতে পায়। সে কি, কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম মনে হলো, কিন্তু কে কাঁদছে এভাবে? গিয়ে দেখি তো। এ কথা বলে টোনা টুনির কাছে যায় আর টুনিকে বলতে থাকে, এই কে তুমি, আর এখানে কিভাবে এলে? আমার নাম টুনি। আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ পা পিছলে আমি এখানে পড়ে যাই আর আমার ডানায় আঘাত পাই। দয়া করে আপনি আমাকে একটু সাহায্য করবেন। ঠিক আছে, আমি আপনার ক্ষতস্থানে জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তা আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন? আপনাকে আমার দুঃখের কথা আর কি বলবো, আমার যে কপালটাই খারাপ। এসব বলে টোনা সব কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি বলে, আহারে, আপনার তো অনেক বড় লোকসান হয়েছে। আপনি কিছু মনে না করলে আপনাকে এক সাধু বাবার সাথে পরিচয় করিয়ে দিতে পারি। উনি অনেক ভালো সাধু বাবা। আপনার এমন ক্ষতি কি করে হলো উনি অল্পতেই বলে দিতে পারবে। আপনি সত্যি বলছেন? তাহলে আমাকে এক্ষুনি ওই সাধু বাবার কাছে নিয়ে চলো। এরপর টুনি টোনাকে সাধু বাবার কাছে নিয়ে যায় আর সাধু বাবাকে সব কথা খুলে বলে। আর সব শুনে সাধু বাবা তার মায়া শক্তি দিয়ে সবটা দেখতে পায়। বাবা, তোর কলা বাগানে একটি পাখি কীটনাশক মিশিয়ে দিয়েছে, যার কারণে তোর সব কলা পচে গিয়েছে। এসব আপনি কি বলছেন সাধু বাবা? আমার তো কোনো শত্রু নেই, তাহলে কে আমার সাথে এমনটা করলো? আমি তোকে একটা ঔষধ দিচ্ছি, তুই এই ঔষধ কলা বাগানে দিস, তাহলে তোর কলা বাগানে আর কোনো কীটনাশক কাজ করবে না। এরপর সাধু বাবা টোনাকে একটি ঔষধের শিশি দেয় আর টোনা সেটি নিয়ে গিয়ে তার কলা বাগানে দেয়। আর কলাগুলো আবারও আগের মতো হয়ে যায়। আর টোনা কলাগুলো আবারও বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। আর তা দেখে তোতা ভাবতে থাকে, আরে, টোনার কলাগুলো ভালো হলো কি করে? আমি তো টোনার কলাগুলোতে কীটনাশক মিশিয়ে দিয়েছিলাম। না, আমাকে তো দেখছি আবার আজ রাতে কলাগুলোতে কীটনাশক মেশাতে হবে, না হলে টোনার দোকানের কলা সবাই কিনতে আসবে। এভাবে রাত হয়ে আসে। আর রাতে তোতা গিয়ে যেই না আবারও কলা গাছে কীটনাশক দিতে ধরে, আর তখনই কলা গাছ হাত বাড়িয়ে তোতাকে এক ধাক্কা মারে আর তোতা মাটিতে পড়ে যায়। এভাবেই তোতা তার কর্মের শাস্তি পায়। আর অন্যদিকে টোনা কলা বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আহ, কি শান্তি! বিজ্ঞরা ঠিকই বলে, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। এভাবে পাট মেরে গন্ধ ছড়িয়ে তুই সুখের কথা বলছিস? তোর পাটের গন্ধে তো আমার মাথা মুন্ডু সবই ঘুরছে, না জানি কখন আবার মাথা ঘুরে পড়ে যায়। ছাড় তো তোর সব ফালতু কথা। পাট মেরে আমার পেটটা খালি হলো, তাই আমার পেট ভরে খাবার খেতে পাবো, বুঝছিস? তুই দেখতেই যা সুন্দরী, কাজে কর্মে সবকিছুতেই তো নোংরামি। এ হাসি, চল তো এখান থেকে,
এর সাথে আর এক মুহূর্তও নয়। ওরে ওরে, আমাকে রেখে তোরা যাচ্ছিস কোথায় রে? আমাকে নিয়ে যা, নিয়ে যা। মুরগি আর হাঁসের পিছু পিছু ময়ূরও যেতে থাকে। যেতে যেতেই তারা নিজেদের বাসায় গিয়ে পৌঁছায়। এদিকে দেখতে দেখতে বিকেল নেমে আসে, আর বান্টি কবুতর জাল আর নৌকা নিয়ে মাছ নদীতে চলে যায় মাছ ধরার জন্য। এতবার আমি নদীতে জাল ফেললাম, কিন্তু একটাও মাছ উঠলো না। আজ আমি বাজার করে বাড়িতে ফিরবো কিভাবে? হে সৃষ্টিকর্তা, সুখের মুখ দেখাবে না? এভাবে আর কতদিন গরিব থাকবো আমি? বান্টি সৃষ্টিকর্তাকে দোষারোপ করতে থাকে আর নৌকা চালাতে থাকে। এদিকে হঠাৎ করে পুরো আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আসে, আর প্রচন্ড বেগে বাতাস বইতে থাকে। হঠাৎ বৃষ্টিও পড়তে শুরু করে, বাতাসের সাথে তাল মিলিয়ে চলতে থাকে। ওরে বাবা রে, এখন কি আমার জীবনের ইতি এখানেই ঘটবে নাকি? আমি কি আর শেষবারের মতো আমার বউয়ের চাঁদ মুখটাও দেখতে পাবো না? ওরে বউ, বউ রে! বান্টি চিৎকার করতে থাকে, আর এমন সময় প্রচন্ড বেগে বাতাস ওঠে, আর তার সাথে তাল মিলিয়ে ঢেউয়ের মাত্রা দ্বিগুণ হয়ে যায়। আর তখনই বান্টির নৌকাটা ডুবে যায়। ডুবতে ডুবতে বান্টি জলের তলদেশে চলে যায়। সেখানে বান্টি একটা কলসি দেখতে পায়। বান্টি কলসিটা নিয়ে জলের উপরে চলে আসে। যাক বাবা, খুব জোর বেঁচে গেলাম। কিন্তু এত সুন্দর কলসি! শুনেছি জলের তলে পাওয়া কলসিগুলো নাকি অনেক মূল্যবান হয়। সেখানে নাকি অনেক সোনা দানা, দামি হিরে জহরত থাকে। আমি তো তাহলে এবার অনেক বড়লোক হয়ে যাব। আর এমন একটা দিনের অপেক্ষাতেই তো আমি ছিলাম। বান্টি হাসতে হাসতে কলসিটি নিয়ে জলের উপরে চলে আসে, আর সোজা সে নিজের বাড়ির দিকে যেতে থাকে। এদিকে বান্টি কলসি নিয়ে উপরে উঠে আসতেই নদীর সব জল শুকিয়ে যায়, আর সব শুকিয়ে জলের পরিবর্তে পাথর হয়ে যায়। শুধু যে নদী তা নয়, পুরো জঙ্গলের নদী, নালা, খাল, বিল এবং কুয়ো থেকে শুরু করে সবার ঘরের জল শুকিয়ে পাথর হয়ে যায়। জলের পিপাসায় গলাটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। যাই, কলস থেকে একটু জল বের করে খেয়ে আসি। একে কলসিতে তো এক ফোঁটা জলও নেই, সব জল তো শুকিয়ে পাথর হয়ে গেছে। দেখি তো কুয়োয় গিয়ে। ময়ূর তাড়াহুড়ো করে কুয়োর কাছে যায়, আর কুয়োর ভেতরে দেখে সব পানি পাথর হয়ে গেছে। এদিকে বনের পাখিরা জল না পেয়ে হুলস্থুল কাহিনী শুরু করে দেয়। জঙ্গলের কোথাও জল নেই, এবার আমাদের কি হবে? আমরা বাঁচবো কি করে? এবার আমি আমার ছানার মুখে জল কি করে তুলে দেব? এমন অলক্ষণী কাণ্ড কেন ঘটলো? সবাই জলের জন্য ক্লান্ত হয়ে এদিক সেদিক ঘুরতে থাকে। এদিকে বান্টি তার ঘরে বসে কলসির মুখটা খুলতে থাকে, আর যেই না কলসির মুখ খুলে তখনই তার মুখে অনাবর্ষার চাঁদ নেমে আসে। আমি এত কষ্ট করে কলসিটা নিয়ে এলাম, সেই কলসিতে কোনো সোনা দানা নেই। বান্টি কলসিটাকে উপর নিচ করতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এই না বান্টি কলসিটা কাত করে তখনই কলসি থেকে অনবরত জল পড়তে থাকে। একই সবেমাত্র কলসিটাকে ফাঁকা দেখলাম, আর সেখান থেকে এত জল বের হচ্ছে। এই কলসি সাধারণ কোনো কলসি নয়, নিশ্চয় এই কলসি রহস্যময় কলসি। ওগো, তুমি এখানে বসে আছো? বাহিরে যে সব অলক্ষণী কাণ্ড ঘটে যাচ্ছে। পুরো জঙ্গলে যে নদী, নালা, খাল, বিল শুকিয়ে পাথর হয়ে যাচ্ছে। কেউ খাওয়ার জন্য এক ফোঁটা জলও পাচ্ছে না গো। সুখের কথা শুনে বান্টি মনে মনে ভাবতে থাকে, কোথাও কোনো জল নেই, কিন্তু আমার কলসিতে জল। নিশ্চয়ই কোনো জলের সাথে এই কলসির যোগসূত্র আছে। বউ, কখন থেকে ঘটনা ঘটছে গো? ওই রাতের বৃষ্টির পর যখন সকালের বৃষ্টি থেমে গেছে, তখন থেকে জলের এমন হাল। বান্টি সুখের কথা শুনে মনে মনে হাসতে থাকে। আমি একেবারেই ঠিকই ধরেছি, কলসিতে কোনো সোনাদানা পাইনি তাতে কি হয়েছে, কিন্তু জল তো পেয়েছি। এবার আমি এটাকেই কাজে লাগাবো। না না, আমার বউকে একদম বলা যাবে না।
কখন যে কোথায় কি বলে দেবে তার ঠিক নেই। যতই হোক মেয়ে পাখি বলে কথা। কি গো, তুমি অমন চুপ করে আছো কেন? কি ভাবছো? কই কিছুই ভাবছি না তো আমি। খুব খিদে পেয়েছে, তুমি এবার যাও তো, আমার জন্য একটু মুড়ি মোয়া নিয়ে এসো। মুড়ি মলা খেলে তো জলের প্রয়োজন হবে, আমার কাছে তো কোনো জল নেই। জল নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তোমাকে যা বললাম তাই করো গিয়ে। সুখী স্বামীর জন্য খাবার আনতে চলে যায়। এদিকে জঙ্গলের সবাই একজোট হয়ে রাজার কাছে যায়। কি হয়েছে? তোমরা সবাই এভাবে জোট বেঁধে আমার সন্নিকটে এসেছো? মহারাজ, আমাদের যে দুর্ভিক্ষ নেমে এসেছে। আমাদের জঙ্গলের পুকুর, নদী, নালা সবকিছু যে শুকিয়ে গেছে। শুধু যে শুকিয়ে গেছে তা নয়, সব পাথর হয়ে গেছে। আমরা যে সবাই বড় বিপদে পড়েছি। দাসী, প্রাসাদে কোনো জল নেই? না মহারাজ, প্রাসাদেও কোনো জল নেই। তাহলে এখন আমি এর সমাধান কোথায় পাবো? মহারাজ, যে করেই হোক আপনাকে এর একটা সমাধান বের করতেই হবে, নয়তো আমাদের জীবন সংশয় করবে মহারাজ। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই এখন ফিরে যাও, আমি ভেবে দেখছি কি করা যায়। রাজার কথা মতো সবাই প্রাসাদ থেকে চলে যায়। রাজ্যের এমন দুরবস্থা দেখে রাজা মহা বিপদে পড়ে যায়। আর চিন্তায় রাজা এদিক সেদিক পাচারি করতে থাকে। কে পারবে আমাকে এটার সমাধান দিতে? মহারাজ, বলছিলাম কি, আপনি বরং টোনাকে ডাকুন, কারণ আমাদের রাজ্যে যে একমাত্র বুদ্ধিমান টোনাই আছে। তুমি তো ঠিক বলেছ সেনাপতি, যাও এক্ষুনি টোনাকে জরুরি তলব করে নিয়ে আসো। রাজার আদেশে সেনাপতি টোনাকে রাজার সামনে হাজির করে। এরপর টোনাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনা বলে, এ তো জটিল সমীকরণ মহারাজ, আমি তো কিছুতেই হিসাব মিলাতে পারছি না। তবে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি এর রহস্য বের করেই ছাড়বো। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন মহারাজ। আমার আশীর্বাদ সবসময়ই তোমার সাথে আছে, তুমি এগিয়ে যাও। রাজার আশীর্বাদ নিয়ে টোনা বেরিয়ে পড়ে আর পথ দিয়ে হাঁটতে থাকে। এই সমস্যার সমাধানের জন্য আমাকে জলরানীর সাথে দেখা করতেই হবে। একমাত্র জলরানীই পারবে আমাকে এর সমাধান দিতে। টোনা জলরানীর সাথে দেখা করার জন্য যেতে থাকে। এদিকে বানটি কলসি থেকে জল বের করে নিয়ে ওগুলো বিক্রি করতে থাকে। জল নিন জল, তাড়াতাড়ি আসুন আসুন, জল নিয়ে যান। যার কাছে যতগুলো সোনাদানা আছে তাই নিয়েই চলে আসুন, আর তার বিনিময়ে মহা মূল্যবান জল নিয়ে যান। জল জল, কে কে নিবেন, আসুন আসুন। বান্টির কথা শুনে জল নেওয়ার জন্য ভিড় জমায়। এদিকে ততক্ষণে টোনাও সেখানে এসে হাজির হয়। কোথাও কোনো জল নেই, তবে এই বান্টি জল কোথায় পেল? আবার সেই জল বিক্রিও করছে। যাকগে, এখন আমার এসব নিয়ে ভাবার সময় নেই। আমাকে এখন আগে জলরানীর সাথে দেখা করতে হবে। টোনা বান্টির বিষয় মাথা থেকে ছেড়ে ফেলে আর জলরানীর জন্য নদীর পাড়ে আসে। জলরানী, জলরানী, কোথায় তুমি জলরানী? আমার ডাকে সাড়া দাও জলরানী। কি হয়েছে কি? আমায় কেন ডাকছিস তুই? এভাবে তোমার সব জল কেন শুকিয়ে গেল? কেন জল শুকিয়ে গেছে জানতে চাস? আচ্ছা শোন তবে। আর এ কারণেই বানটি জল বিক্রি করছে। আপনি কোনো চিন্তা করবেন না জলরানী, আমি আপনার জলের উৎস ঠিকই ফিরিয়ে দিব। এই বলে টোনা বানটির কাছে চলে আসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, বানটি তো এখানে, তার মানে ওর কলসিটা বাড়িতে রাখা আছে। যাই, ওর বাড়িতে গিয়ে দেখি। এরপর টোনা তার বাড়িতে চলে যায় আর অনেকগুলো কলসি জোগাড় করে মাথায় করে নিয়ে তার বাড়ির সামনে আসে। পুরনো কলসি দিয়ে নতুন কলসি নিয়ে যান, আসুন আসুন। পুরনো কলসি দিয়ে নতুন কলসি নিয়ে যান, এমন সুযোগ বারবার আসে না। টোনার ডাক শুনে সুখী একা একা ভাবতে থাকে, পুরাতন কলসি দিয়ে নতুন কলসি? আমার বর তো জানি কোথা থেকে একটা কলসি নিয়ে এসেছে, আমি বরং ওটা দিয়ে নতুন একটা কলসি নিয়ে আসি। এই যে একটা পুরাতন কলসি, আচ্ছা আমি যে কোনো কলসি নিতে পারি? যে কোনো কলসি নয়, তুমি সবগুলোই নিয়ে যাও, আমি তো আসল জিনিস পেয়ে গেছি।
এই বলে টোনা আর এক মুহূর্ত দেরি না করে জলরানীর কাছে চলে যায়। আর জলরানীর হাতে কলসিটা তুলে দেওয়ার সাথে সাথেই আবার নদী ভরাট হয়ে যায়। জঙ্গলের সব জায়গাতেই আবার জল চলে আসে। এত বড় উপকার করার জন্য তোকে অনেক ধন্যবাদ। তোর যখনই কোনো প্রয়োজন হবে আমাকে স্মরণ করবি। এ কথা বলে জলরানী অদৃশ্য হয়ে যায়। আর টোনা উড়ে রাজার কাছে আসে। রাজাকে সেই খবরটা দিয়ে রাজাকে নিয়ে বান্টির কাছে যায়। বান্টি, অনেক হয়েছে তোর প্রতারণা, এবার জেলে গিয়ে পচে মর। না মানে আমি কি করেছি রাজামশাই? এতগুলো পাখিকে বিপাকে ফেলেছিস, তুই সব পাখিকে ঠকিয়েছিস। এবার সবার সোনাগুলো ফিরিয়ে দে আর যা প্রজাদের সাথে জেলে যা। তুই হয়তো ভুলে গেছিস যে লোভে পাপ আর পাপে মৃত্যু। এরপর প্রহরীরা বান্টিকে টানতে টানতে কারাগারে নিয়ে যায়। আর বান্টি সেখানেই থাকতে শুরু করে। আসলে নিজের স্বার্থের জন্য কখনোই অন্যের ক্ষতি করতে নেই।